This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছি টিভি9 বাংলার লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ওয়ালে যে চারটে দেশের নাম দেখতে পাচ্ছেন, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সবথেকে বড় কারণ এই চার দেশের মার্কিন বিমান ঘাঁটিগুলোতে হামলা করেছে ইরান। কথা মতো কাজ শুরু করে দিল, এবার সরাসরি হামলা করলো কাতারের দোহায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা। এবং আমরা যে খবর পাচ্ছি টিভি9 বাংলার কাছে যে খবর আসছে, 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা করেছে ইরান। চারটি দেশ, আবার বলছি ওয়ালটাই দেখুন, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, এই চার জায়গায় যে সমস্ত মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে বেছে বেছে হামলা চালিয়েছে। এই মুহূর্তে আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে যে অবস্থা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কোন দিকে যাচ্ছে, তাহলে কি বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, স্ট্র্যাটেজিক এক্সপার্ট, শুভাশিস ব্যানার্জি, আমাদের রিপোর্টাররা রয়েছেন। এই মুহূর্তে নিউজ রুম থেকে রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। আমি এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আপনার কাছ থেকে জানতে চাইব, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, একটার পর একটা দেশ যেখানে কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক এই মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে এগোচ্ছে, মানে হামলা করেছে ইরান, পাল্টা প্রত্যাঘাতের জন্য কি তারা প্রস্তুত থাকছে? নমস্কার। দেখুন, কয়েকদিনের ঘটনা যদি আপনারা দেখে থাকেন, আমেরিকার যে ইরানের উপর তার একটা রিজন আমি গতবারও বলেছিলাম আপনাদেরকে, যে আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ইরানের যে ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম বা ডেভিড স্লিং বা অ্যারো 3 ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, সেগুলো আস্তে আস্তে উইক হচ্ছিল আর তাদের উপর অ্যাটাক বাড়ছিল। ইসরায়েল কিন্তু এরকম অ্যাটাক আগে দেখেনি। এইটাকে ডিস্ট্রাক্ট করার জন্য কিন্তু আমেরিকা ওখান থেকে একটা অ্যাটাক করে। আর আরব নেশনগুলো এতদিন অব্দি তাদের সয়েলকে, তাদের মাটিকে পারমিশন দেয়নি আমেরিকাকে ইউজ করার জন্য। সেই জন্য তারা আমেরিকার সেন্টার অফ আমেরিকা, মিসৌরি থেকে আর সমুদ্র থেকে ওরা অ্যাটাক গুলো করেছিল। কিন্তু আজকে ইরান আর রাশিয়ার কথাবার্তার পরে দেখা গেল যে এই স্টেপটা নিয়েছে ইরান। আমার কিন্তু মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন এটাতে, যে এই সময়টায় ওরা তাদের কনসেন্ট্রেশন অফ অ্যাটাক যেটা ছিল সেটাকে ওরা ডাইভার্ট করে ইসরায়েল থেকে এখন তারা কিন্তু অনেক বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে। আর ন্যাচারালি তার রিটালিয়েশনও বেশি হবে। তার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো আমরা পরে না হয়। বেশ, আপনি একটু সঙ্গে থাকুন, আমি আসবো আপনার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমি একটু শুভাশিস ব্যানার্জির কাছে যেতে চাইবো, স্ট্র্যাটেজিক এক্সপার্ট রয়েছেন। শুভাশিস বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরগুলো সামনে আসছে এবং যারা কাতারে, যারা ভারতীয়রা রয়েছেন, তাদেরকে অ্যালার্ট করা হচ্ছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যে দেশগুলোতেই মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হচ্ছে সেখানে যেমন ইতিমধ্যেই কাতারের তরফ থেকে বলা হয়েছে আমাদের সার্বভৌমত্বে আঘাত আনা হচ্ছে, তাহলে যদি বন্ধু দেশ ওই থাকে কিন্তু সেই জায়গায় তো হামলা হচ্ছে, তাহলে এবার তারা কিভাবে করে? দেখুন, এটার লজিক্যালি নেগোশিয়েট করে বোঝানোটা খুব ডিফিকাল্ট। যে আমি তোর গালে চড় মেরেছিলাম শুধু মশাটাকে মারার জন্য, সেইটা বোঝাটা খুব ডিফিকাল্ট, কারণ চটটা তো সাটিয়ে মারছে। কিন্তু দ্বিতীয় আরেকটা জিনিস খুব প্রয়োজনীয় এখানে বোঝায়, আমি কোথাও গিয়ে, মানে বলতে পারেন একটু কোথাও গিয়ে আমার একটা কোথাও ডাউট হচ্ছে। সেই ডাউটটা হচ্ছে কনসিডারিং রিলেশনশিপ বিটুইন কাতার অ্যান্ড ইরান। কাতার কি একেবারেই কিছু জানতো না এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে বা ঘটানো যাচ্ছে? এই জায়গাটা আমার কোথাও ডাউট লাগছে। মানে চরটা মারার আগে কি কোনোভাবে ইশারা করেও বোঝায়নি যে চর আসতে পারে? এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ডাউট লাগছে। মেবি আই এম রং, বাট আমার কোথাও গিয়ে এই জায়গাটা একটা ডাউট লাগছে। আদারওয়াইজ কাতারের ফুল রাইটস আছে বলার যে কেন এই ধরনের অ্যাক্টিভিটি ইরান ঘটাবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমার দেশে যে কোনো এস্টাবলিশমেন্ট একটা বিদেশে থাকতেই পারে, সেটা আমার দেশের সরকার ইজ কনসার্নড অ্যাবাউট দ্যাট। আমার দেশের সরকারের সাথে সেই সরকারের রিলেশন। তাতে কি খানিকটা খাল কেটে কুমির ডাকলো না ইরান? সরি, আমি শুনতে পাইনি। আমি বললাম, তাতে কি খানিকটা নিজে খাল কেটে কুমির ডাকলো না? দেখুন, ইরান চিড়িয়াখানা খুলে বসে আছে, খাল কেটে কুমির কেন? হাতি, বেড়াল, সিংহ সব ডেকেছে ইরান বাড়িতে। ইরান যেভাবে অ্যাটাক গুলো করছে, তার যে রিটালিয়েশনটা আসতে পারে সেটা ভেবেই তো একটা অদ্ভুত টাইপের লাগছে। সুতরাং ইরান জানে, ইরান ইজ এ ভেরি ওয়ার প্র্যাকটিসিং কান্ট্রি। ইরান ইজ এ মানে আর্ম হাব।
ইরান জানে যে আমাদের কি কি হতে পারে, কত ক্ষতি হতে পারে, বাট লিটারালি স্পিকিং তারা সেটা নিয়ে হয়তো এখন সেকেন্ড অর্ডার ভাবছে। ফার্স্ট অর্ডার তাদের ভাবনা হচ্ছে কিভাবে তারা অ্যাটাক করে তাদের আধিপত্যটা দেখাতে পারবে বা রিটালিয়েশন করে কিভাবে আমেরিকার ইগোকে আঘাত করতে পারবে। তাদের যে আঘাত অনেক বড় আসতে চলেছে সেটা ইরানের থেকে ভালো কেউ জানে না। দে নো ইট ভেরি ওয়েল অ্যান্ড মোর দ্যান এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড। শুভাশিস বাবু, অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছি এবং আমি এবার একটু কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছ থেকে জানতে চাইবো, কর্নেল, এই যে জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক তো ডাকলেন ট্রাম্প, শুধু তাই নয়, এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, সৌদি থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়লো। তাহলে শুধুই কি সময়ের অপেক্ষা আমরা বলতে পারি? দেখুন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিশ্চিতভাবে যখন সিচুয়েশন রুমে বসেছে তারা কোনো না কোনো একটা ডিসিশন নেবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের বুদ্ধি, আমি ওনার বুদ্ধি সম্বন্ধে কোনো সংশয় নেই, কারণ 14 দিন উনি সময় দিয়েছিল, দুদিনে অ্যাটাক করেছিল। আমরা জানি না মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে আজকাল কথা বলে, তবে যদি ডিএসকালেট করে আমার মনে হয় ওয়েস্ট এশিয়া শান্তি ফিরে আসবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে, কারণ আমরা প্রত্যেকে প্রগতি চাই, প্রগতিশীল দেশ এবং শান্তিপ্রিয় দেশ। সেই জায়গায় যদি প্রত্যাঘাতের দিকে যায়, আপনি যেরকম বলছেন সৌদি আরবিয়ার থেকে প্লেন উড়েছে, প্রত্যাঘাত দিলে এটাকে বাড়তে থাকবে, এটা কমবে না। ইরান হয়তো ডুবে যাবে কিন্তু সবাইকে নিয়ে ডুববে এবং এই আশেপাশে ছোট ছোট রাষ্ট্রগুলো। তাহলে যদি এই মানে এই যে একটা মানে যদি শান্তির দিকে এগোতে চায়, যদি যুদ্ধটাকে আটকে এবার সবকিছু শান্তির পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে এখানে তো একটা অন্যতম বড় ভূমিকা আমেরিকাকে নিতে হবে। একদম, আমরা দেখতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, নিজেদের সুপার পাওয়ার বলে, এই ইউনিপোলার ওয়ার্ল্ডে তারা বলে আমরাই কন্ট্রোল করব, এবং তারা একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে থাকে যে সবাই তাদের পায়ের কাছে পড়বে, একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় থাকে। তো থাকুক, আমরা চাই যে শান্তিটা ফিরে আসুক ওয়েস্ট এশিয়ায়। তেল যে ক্রুড অয়েল আছে সবার কাছে পৌঁছো, কারণ তেল আমাদের দৈনন্দিন জীবন ধারণ করে। এই তেলে যদি স্কেয়ারসিটি পুরো পৃথিবীতে হয়ে যায় তাহলে ইনফ্লেশন বাড়বে, রিসেশন আসবে। আমরা এটা কেউ চাই না। শুধু ইরানের তেল নয়, বিভিন্ন দেশ এই 20% তেল, এই আমরা বারবার আলোচনা সারাদিন করেছি, স্ট্রেট অফ হরমুজ, এই পার্সিয়ান গালফ দিয়ে আরব সাগরে পুরো পৃথিবীতে যায়, চীনে যায় এবং আমাদের ভারতবর্ষে আসে। আমরা কেউ চাই না যে তেলের বিঘ্ন ঘটুক, স্কেয়ারসিটি হোক, শান্তি ফিরে আসুক, সাধারণ মানুষের মৃত্যু না হয়। এই দুটো উলুখাগড়ার ঝগড়ায় সাধারণ মানুষ তাদের জীবন যাবে, বাচ্চাদের জীবন যাবে। এখন আমি দোহায় কথা বলছিলাম এই একটু 10 মিনিট আগে, সবাই এই রাত্রির বেলা বাচ্চারা, মহিলারা সব টিউব রেলের যে বাংকার নিচে, যে টিউব রেল আমাদের যেমন মেট্রো স্টেশন, সে নিচে গিয়ে আশ্রয় নিয়েছে, কারণ তাদের ওখানে এরকম ভাবে বাংকার নেই, ভয় পেয়েছে। যদিও ইরান বলেছে আমরা কোনো পপুলেটেড এরিয়া কাতারে অ্যাটাক করছি না, আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটিগুলো আছে শুধু সেখানে আমরা অ্যাটাক করছি। হ্যাঁ, একদম আমরা সেই সময়কার ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, যে যখন এই মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয় কি অবস্থা হয়েছিল কাতারের, সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল, সেটা এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখছেন। দীপ্তাংশু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন রয়েছেন। আমি ক্যাপ্টেন আপনার কাছ থেকে যেটা এই মুহূর্তের পরিস্থিতি তার বেসিসে জানতে চাইছি, কাতার অফিসিয়ালি তো জানিয়েছে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগিয়েছে, কিন্তু বাকি কুয়েত, কাতার, মানে ইরাক, বাহরিন, তারা কি করতে পারে? আমি শুনতে পারলাম না, কথাটা কেটে গেল, আপনি আরেকবার বলবেন। আমি যেটা বলছিলাম যে কাতার ইতিমধ্যেই অফিসিয়ালি জানিয়েছে যে ইরান যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে হামলা চালিয়েছে মার্কিন সেনা ঘাঁটিতে, তাদের সার্বভৌমত্বে আঘাত এনেছে। আমি সেক্ষেত্রে বলছি যে বাকি যে দেশগুলো রয়েছে, কুয়েত, বাহরিন, সেই জায়গাগুলোতে, ইরাক, এই জায়গাগুলোতেও তো হামলা হয়েছে, তারা কিভাবে এগোতে পারে? দেখুন, ইরান ওয়েস্ট এশিয়ার একটা ডমিনেন্ট পাওয়ার, আর ইরান আর সৌদির মধ্যে বরাবরই একটা টাসেল ওদের ছিল সবসময়। শিয়া সুন্নি ডিভাইডটা মেইনলি প্লে করে ওখানে। আর ইরানের অ্যাকসেপ্টেন্স ইন দ্য আরব ওয়ার্ল্ড অ্যাজ এ সুপ্রিম লিডারের অনেক কোশ্চেন রয়েছে, অনেক মানুষের প্রশ্ন রয়েছে। তো এখন যে সিচুয়েশনটা এখন ডেভেলপ হয়েছে সেটাতে অনেকগুলো সুন্নি বেসড কান্ট্রিগুলো যেগুলো দেখা যায়, তাদের কিন্তু সেখানে আমেরিকান ঘাঁটিগুলো বেশি রয়েছে। প্রায় 19টা আমেরিকান ঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে, তারা ঘিরে রেখেছে ইরানকে। আর মোটামুটি এটা বলা যেতে পারে যে ইভেন সৌদি আরবিয়া বা ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, এরাও কিন্তু খুব একটা চায় না যে ইরান আমাদের
ওয়েস্ট এশিয়াতে একটা খুব ডমিনেন্ট পাওয়ার হিসেবে বেরিয়ে আসুক। সো সিচুয়েশনটা এখন এমন, এটা একটা খুব ডেলিকেট ব্যালেন্সের মধ্যে রয়েছে, যেখানে নাকি একটা আরব ওয়ার্ল্ডের দেশের উপর অ্যাটাক হচ্ছে আরো বাকি আরব ওয়ার্ল্ডের দেশগুলোর মুখ থেকে। সো একদিক থেকে যেরকম ইরান বলছে যে আমরা কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি চাই না, কিন্তু সেই প্যানিক, সেই সিচুয়েশনটা তো থাকবেই। আর যে কোনো দেশের বুকে যখন একটা অ্যাটাক হয়, একটা এই ধরনের অ্যাটাক হয়, তারা কখনোই সেই জিনিসটাকে মেনে নিতে চাইবে না, বা সেটা চাইবে না যে এটা এসকেলেট হোক। সো আমার মনে হয় যে সিচুয়েশনটা এখন খুব ডেলিকেট ব্যালেন্সে রয়েছে। বেশ, শুভাগত বাবু আপনি একটু সঙ্গে থাকুন, আমি এবার একটু নিউজ রুমে যেতে চাইবো রাজার কাছে। কারণ রাজা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পরিস্থিতি আরো ঘোরালো হয়, মানে প্রত্যাঘাত, পাল্টা হামলা এগুলো চলতেই থাকে, তাহলে পরিস্থিতি আমরা জানি গোটা বিশ্বের এতে প্রভাব পড়তে চলেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অন্যতম হতে চলেছে যদি তিনি শান্তির পথ নেন। দেখো, আমি প্রথমে ট্রাম্পের প্রসঙ্গে আসছি অবশ্যই, তার কারণ তিনি তো অলরেডি বৈঠকে বসেই পড়েছেন বলে খবর। কিন্তু প্রশ্নটা হচ্ছে আর একটা ব্যাপার, সমস্ত এই যে দেশগুলোকে কেন্দ্র করে যুদ্ধ, এই এয়ার স্পেসগুলো এখন এতটাই সাংঘাতিক। কুয়েত, তাদের ইন্টারনাল যে ফ্লাইট ডিপার্চার, সেখান থেকে কুয়েত থেকে কোনো ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট এখনো আকাশ বন্ধ করে দিয়েছে। এদিকে আমাদের ইন্ডিগো, এই মুহূর্তে ইন্ডিগো জানাচ্ছে এখান থেকে যে ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যের দিকে যাবে সেগুলো হয় ডিলেড হবে কিংবা রুট ডাইভার্সন হবে। ফলে অসংখ্য মানুষ, মানে লাখে লাখে মানুষ, এটা কোনো একটা দুটো দেশের সমস্যা নয়। একদম। দ্বিতীয় কথা, আমাদের যেটা এই নিউজ রুমে দাঁড়িয়ে এই যে আমরা এত উদ্বেগ প্রকাশ করছি, তার দুটো দেশকে আক্রমণ করছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে পৃথিবীর কত, মানে তুমি যদি ব্যাসটা দেখো যে কত হাজার কিলোমিটার জুড়ে এখন যুদ্ধ। এই জন্যেই এই আজকের এই রাতে দাঁড়িয়ে এইটা একটা যুগসন্ধিক্ষণ। এরপর আমেরিকা নেক্সট কি স্টেপ নেবে, তাদের অলরেডি যুদ্ধ বিমান উড়ে গেছে। আমেরিকা যদি আবার নতুন করে রিটালিয়েট করে, তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়ারের আরো কাছাকাছি পৌঁছে যাব, এইরকম একটা আশঙ্কা থাকছে। দেখুন, আমি আগে ব্যাপারটা একটা মিলিটারি পার্সপেক্টিভ দিয়ে আপনাদের দর্শকদের বলতে চাই। একটা তো ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভ গুলো আপনারা সবাই কভার করছেন, সবাই বলছেন এটা একদম ঠিক। কিন্তু ইরানের মতো একটা দেশ, তারা তাদের মিলিটারি পাওয়ারটা কতটা স্ট্রং এটা দেখা যেতে পারে। এখন যখন আমেরিকার সাথে ইরান ডাইরেক্ট কনফ্রন্টেশনে নেমে গেল, এটাতে কিন্তু ইরানের মিলিটারি পোটেনশিয়ালটা খুব তাড়াতাড়ি ডিপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। একদিক দিয়ে ইসরায়েল অ্যাটাক করে যাচ্ছে, আরেক দিক দিয়ে আবার আমেরিকার অ্যাটাক এসে পড়বে। আর তার মধ্যে আপনারা যেটা বলছেন, ওরা যদি স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে, তাহলে ইভেন যে নেভাল কন্টিনজেন্টটা আছে, ইউএস এর অনেকগুলো ওখানে ক্যারিয়ার রয়েছে, তারা কিন্তু ওই দিকটাতে এসে ইরানের উপর বিরাটভাবে অ্যাটাক করবে। তো ব্যাপারটা পরিষ্কার যে এখানে একটা বিরাট বড় ইগো প্লে চলছে, যেটা আপনারা একটু আগে বললেন, যে একদিকে আয়াতুল্লাহ খোমেনির ইগো, উল্টো দিকে ট্রাম্পের ইগো, আর নেতানিয়াহু মাঝখান থেকে ব্যাপারটাকে ইরানের উপর অ্যাটাক করা বা ইরানকে রেজিম চেঞ্জ করার ব্যাপারটা, যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম, এটা অনেকদিন থেকেই ইসরায়েলের দরকার ছিল টু কিপ দেমসেলফ সেফ। এখন সিস্টেমটা কিন্তু পুরোপুরি যে ব্যালেন্সটা, মিলিটারি ব্যালেন্সটা, যেটা ইরানের দিকে শিফট করছিল আস্তে আস্তে, এটা কিন্তু আমার মনে হচ্ছে এখন পাল্টে যাচ্ছে, উইথ ইসরায়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকা টোটালি কামিং ইনটু দ্য ফোরফ্রন্ট। বেশ, আপনি সঙ্গে থাকুন। ইতিমধ্যেই আমরা আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, হরমুজ প্রণালী যা বন্ধ করে দিল ইরান, তার কারণ গোটা বিশ্বের 20% তেল যাতায়াত করে এই হরমুজ প্রণালী দিয়ে। আর রাজা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটু আগে বলছিল, শুধুমাত্র শত্রু দেশ নয়, তাদের মিত্র দেশেও কিন্তু এই তেল পৌঁছচ্ছে। মানে তারা সেই দিকগুলো ভেবে দেখবে, তার কারণ দেখুন, মিত্র দেশে যদি তারা তেল না পৌঁছতে পারে, তাহলে সেই মিত্র কিভাবে তার অসময়ে তাকে সাপোর্টটা দেবে। ঠিক যেমন আজকে এই যে হামলাগুলো হয়েছে, তার আগে কেউ একটা তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। আজকে যে বৈঠক হয়েছে আজকে, এবং সবথেকে আরো সিগনিফিকেন্ট একটা বিষয়, আজকে ইরানের যে ডেপুটি ফরেন মিনিস্টার যেই বক্তব্য রেখেছে। তবে আমি একটু মানিশের কাছে যেতে চাইবো। মানিশ, अमेरिका के साथ चले, अमेरिका को अपने यहाँ जमीन पर बेस बनाने दे, और अमेरिकी बेस इसीलिए बने थे क्योंकि अमेरिका ने ये गारंटी दी थी सभी देशों को कि तुम अपनी जमीन दे दो, अपना बेस बनाने के लिए दो, बदले में कल के दिन में अगर तुम पर अटैक हुआ तो हम तुम्हारी लड़ाई लड़ेंगे। तो आज अमेरिका के लिए भी अग्नि परीक्षा है। अमेरिका ने जो वादा अपने तमाम मित्र देशों से किया था मध्य पूर्व में, उसको निभाने का है, क्योंकि आज अगर अमेरिका ने वो वादा नहीं निभाया, अगर कतर पर हमले को अमेरिका ने अपना हमला नहीं बताया, तो दुनिया का कोई भी मुल्क अमेरिका पर भरोसा नहीं करेगा। दुनिया का कोई भी मुल्क अमेरिका को अपनी जमीन,
और अपने मिलिट्री फैसिलिटी का इस्तेमाल करने नहीं देगा। इसीलिए अमेरिका की इज्जत के लिए, जिस इज्जत के लिए आयतुल्लाह खमनेई ने हमला किया अमेरिका के बेस पर, उसी इज्जत के लिए अब ट्रंप को यह लड़ाई लड़नी पड़ेगी। देखिए दिक्कत यही हो गई है कि यहाँ नाक की लड़ाई चल रही है, ट्रंप की, खमनेई की, बाकी सब लीडर की। और বেশ, আমরা মানিশ আমাদের রিপোর্টারের কথা শুনছিলাম, কারণ এই মুহূর্তে তেল আভিভ থেকে, সেখান থেকে সরাসরি আমাদের রিপোর্টার সেখানকার পরিস্থিতি জানাচ্ছে। আর এখন যা অবস্থা হচ্ছে তাতে দুটো বিষয় কি হতে পারে, আমি এখানে গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের কাছে জানতে চাইবো। ক্যাপ্টেন, একটা বিষয় হতে পারে, মানে আমি এটা আপনার মতামত জানতে চাইছি যে আরো বড় প্রত্যাঘাতের দিকে এগোতে পারে আমেরিকা, তাহলে আবার এই সেই হামলা পাল্টা হামলা পড়তে হতে পারে, এবং আর একদিকে যদি সব এই যে দেশগুলোর সঙ্গে বসে শান্তি বার্তা পৌঁছানোর চেষ্টা করা যায়, কি মনে হয় কোনটা হওয়ার মানে চান্সেস বেশি রয়েছে? দেখুন, আজকের যে সিচুয়েশন আমরা যেটা দেখে এসেছি, ডোনাল্ড ট্রাম্পের যা অ্যাটিটিউড বা আয়াতুল্লাহ খোমেনির যে অ্যাটিটিউড বা নেতানিয়াহুর যে অ্যাটিটিউড, এই তিনজন যে বড় বড় দেশের হেডরা যারা এখন এই মেইন যুদ্ধটাতে ইনভলভ আছেন, তাদের মধ্যে কেউই কিন্তু নর্মাল কোর্সে শান্তি কথাটা ভাবছে না। আমার মনে হচ্ছে শান্তির কথা ভাবলে তারা এরকম স্টেপ নিত না। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম বিফোর এই এসকেলেশন হওয়ার আগে তারা সেই স্টেপটা নিত। তো এটা একটা বিরাট বড় একটা তিনটি ইগো ক্ল্যাশ, তিনটে ন্যাশনালিটির মধ্যে তাদের জাতীয়তাবাদের ব্যাপার চলছে। আর মাঝখানে আমার যেটা মনে হচ্ছে যে রাশিয়া বা চায়না তারা যেরকম ভাবে ইন্ধন দিচ্ছে জিনিসটাকে, তাদের কিন্তু আজকের দিনে সেরকম ক্ষমতা নেই, সামরিক ক্ষমতা নেই রাশিয়ার আজকে ইরানের পাশে এসে দাঁড়াবে, কারণ সে নিজেই ইউক্রেনের সাথে একটা বিরাট লং রান ওয়ারের মধ্যে রয়েছে। তো আমি কিন্তু নেক্সট কয়েক দিনের মধ্যে অ্যাটলিস্ট কোনো শান্তির প্রস্তাব দেখতে পাচ্ছি না, যদি নাকি কোনো একটা সাইড, কোনো একটা পক্ষ কমপ্লিটলি এমন একটা পজিশনে পৌঁছায় যে দে আর ফোর্স টু নেগোশিয়েট। তো আমার সেরকম একটা চিন্তাধারা আমি দেখতে পাচ্ছি, সম্ভাবনা। দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। গ্রুপ ক্যাপ্টেন আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি তার মতামত জানালেন। দুটো ছবি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা কাতারের ছবি, আপনারা দেখছেন যে মুহূর্তে মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে এবং তার পরবর্তীতে একটি মলের ভিতরে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের অবস্থা ভেবে দেখুন যে তারা যখন দেখছেন এরকমভাবে একটার পর একটা মিসাইল পড়ছে, সেই আওয়াজগুলো আসছে, তারা চেষ্টা করছেন পালানোর, তারা চেষ্টা করছেন বাঁচার। ইতিমধ্যেই যারা ভারতীয়রা রয়েছেন কাতারে, যে ইন্ডিয়ান এম্বাসি রয়েছে, সেখান থেকে কিন্তু বার্তা পৌঁছেছে আপনারা নিজেদেরকে সেফ রাখুন। নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।